আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, এই যে প্রায় 2 বছর ধরে ভারতীয় পণ্য বয়কট থেকে শুরু করে ভারত দখল পর্যন্ত আপনি টোটাল যদি লাইনটা আপনি দেখেন, মানে ঘটনা প্রবাহ যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে মুখগুলো উঠে এসেছিল তাদের মধ্যে সব থেকে বেশি যারা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তারা ছিলেন হাসনাত, সার্জিস, নাসিরুদ্দিন পাটোয়ারি আর ওই 26 অক্ষর। এখন গত কালকে না পরশুদিন আমার একটা নজরে পড়লো, হাসনাত একটা পোস্ট কার্ড বেরিয়েছে। সেখানে লিখেছে হাসনাত যে আমাদের এখন শেখ হাসিনার পথ অনুসরণ করা উচিত, শেখ হাসিনাকে ছাড়া। তাই যদি হয় বাবু, তাহলে পরে তো দিল্লির আধিপত্য মেনে নিতে হবে। তাহলে দিল্লির আধিপত্য কি আপনারা মেনে নেবেন? আরো একটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম, সেখানে আরো মারাত্মক, এতদিন যে সার্জিস আলম যিনি ভারতবর্ষের বিরুদ্ধে একেবারে মানে বিষ ওগড়াতেন এবং বলতেন আমরা যেটা বলবো সেটাই আইন, ভারতবর্ষের তেল নুন কোনো কিছু আমাদের পেটে সহ্য হবে না, আমরা ওই খাদ্য বর্জন করব, অন্য দেশ থেকে নিয়ে আসব। ভারত বিদ্বেষী চরমে উঠেছিল যখন সেই সময়তে। এখন শোনা যাচ্ছে তার বাবা নাকি ভারতে চিকিৎসা করতে এসছে। সোশ্যাল মিডিয়ায় আমি দেখেছি, কতটা সত্যি কতটা মিথ্যে আমি বলতে পারবো না। আর তাই যদি হয়, আমি ধরেই নিচ্ছি এটা মিথ্যা। তার মানে আপনার সম্পর্কে দেশের মানুষের ধারণাটা এইটাই হয়েছে যে আপনি পারলে ইন্ডিয়ার পায়ে পড়ে যাবেন, কিন্তু এখন আর মুখ ফুটে বলতে পারছেন না। যেমন হাসনাতরা বলতে পারছে না, যেমন নাসিরুদ্দিন পাটোয়ারি বলতে পারছে না, যেমন ওই 26 অক্ষর বলতে পারছে না। অনেকে বলেন 26 অক্ষর আপনি বলেন কেন? দেখুন, নামের হচ্ছে 24 অক্ষর, আর সঙ্গে আমি জুড়ে দিয়েছি গয়াকার দন্তের 9টায় অর্শ, তাহলে 24 আর দিয়ে হলো 26। ওই জন্য আমি বলি 26 অক্ষর, হিসেব মিলে গেল। তা এই 26 অক্ষর এখন আর বড় বড় কথা বলে না। নাসিরুদ্দিন পাটোয়ারি চুপ। এই যে এরা এত বক্তব্য দিত, এত এত চিৎকার চেঁচেমেচি করত, এত হামলা করেছিল, সরি, তা এখন তারা কোথায় গেলেন? তাই তখন ঠিকই খুঁজে পাওয়া যায় না। ভারতের বিরুদ্ধে এত বিদ্বেষ, এখন যে গাড়িটা চড়ে বেড়ান ভাই, সেই গাড়িটা তো ভারতের থেকে তেল দেওয়া গাড়ি। যে ভাতটা খান, যে চালটা, সেটা তো ভারতের। যে তেলটা দিয়ে রান্না করেন, সেটা তো ভারতের। যে মশলা দিয়ে খাবার রান্না হয় আপনার মা করে দেন, সেটা তো ভারতীয় মশলা। তাহলে পরে দাদা ভাই, আপনাদের এই ভারত বিপ্লব কোথায় গেল? ভারত বিদ্বেষ কোথায় গেল? আমি এবার যদি প্রশ্ন করি আপনাদের, ভারত ছাড়া আপনাদের গতি নেই, সেটা মানুন। মানবেন কি? একদিন আপনাদের মানতে হবে, একদিন আপনাদের মানতে হবে। আপনারা হয়তো ভাবছেন এখন মুখ দিয়ে বেরোচ্ছে শেখ হাসিনার দেখানো পথেই আমাদের চলতে হবে। একদিন আরো কদিন বাদে বেরোবে শেখ হাসিনা ছাড়া এই দেশ চালানো সম্ভব নয়, কারণ তারেক জিয়া এই দেশ চালানোর পক্ষে একেবারেই উপযুক্ত নন। তিনি দেশের কিচ্ছু হাল হকিকত কোনো খবর রাখেন না, অর্থনীতির তো কোনো খবর রাখেন না। দেশ অর্থনীতির তো অবস্থা খুব খারাপ, সেখান থেকে কি করে তুলবেন সেটাও মানে তার জানা নেই। গতকালকে আমি একটা হামের ওপরে, একটা শিশু মৃত্যুর ওপরে একটা রিপোর্ট করেছিলাম, সেটা দেখলাম লোকে পুরোটা দেখেছে। ওই 10 মিনিটের রিপোর্টটা পুরোটা দেখেছে। আমি দেখলাম ডিউরেশন, দেখলাম পুরোটাই লোকে দেখেছে। লোকে কম দেখেছে, কিন্তু লোকে পুরোটা দেখেছে। তার মানে আমি যেগুলো বলেছি, যে তথ্যগুলো দিয়েছি, সেই তথ্যগুলো তারা সঠিক বলে মনে করছেন। যদিও
আমি তো বলেছি যদি আমি ভুল তথ্য পেশ করে থাকি তাহলে আমার বিরুদ্ধে আপনারা মামলা করতে পারেন। আমি সেই মামলা আমি লড়বো, অথবা আপনারা ভারত সরকারের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারেন যে আমি প্রোপাগান্ডা ছড়াচ্ছি বাংলাদেশের বিরুদ্ধে। আমি তথ্যপত্র রেডি করে রেখে দিয়েছি। ওই যে $128 বিলিয়ন আপনি এ থেকে দিয়েছিলেন না, আপনার দেশীয় একটা ওষুধ কোম্পানিকে দিয়েছিলেন না, তার সঙ্গে যে চুক্তিপত্র হয়েছিল সেই চুক্তিপত্রটা 128 বিলিয়নের, আর আপনাকে দিয়ে রিসিপ্ট তৈরি করানো হয়েছিল যেটা যে আপনি $128 বিলিয়ন নিচ্ছেন, সেই রিসিপ্টের কপিও আমার কাছে আছে। যাবেন কোথায় আপনি? আপনি পালিয়ে পার পাবেন না। আমি যেটা বলেছিলাম সেটাই হবে, সেদিকেই ঘটনা যাচ্ছে। নইলে পরে হঠাৎ করে আপনার রাষ্ট্রপতি হঠাৎ করে মুখ খুলছেন কেন? আপনার বিরুদ্ধে এত কিছু বেরোচ্ছে কেন? বেরোচ্ছে একটাই কারণে, ধীরে ধীরে আপনার দিকে ফাঁদটা এগিয়ে আসছে। আপনি বুঝতে পারলে পারবেন, না বুঝতে পারলে ঘোড়ার ডিম। এখন আপনি বাঁচার পথ খুঁজুন, আর আমরা আপনার পেছনে লেগে থাকবো। আসসালামু আলাইকুম। বিজেপি নেতা, মানে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি নেতা, বলতে পারেন যে বিএনপির প্রায় 20 বছরের বন্ধু, সাবেক মন্ত্রী নাজিবুর রহমান মঞ্জুর ছেলে আন্দালিব রহমান পার্থ, তাকে নিয়ে আপনাদের নানান রকম বিতর্ক থাকতে পারে। হয়তো অনেকেরই অপছন্দ যে প্রসঙ্গটা, এই যে সংসদে তিনি একটা বোম ফাটানোর পরে, একটা বোম ফাটানো বলে বোম বাস্টিং একটা উপস্থাপনার পরে অনেকেই নানানভাবে, সে শেখ পরিবারের সদস্য, তার শ্বশুর শেখ পরিবারের সদস্য, তারপর তার পিতা লাঙ্গলে ছিলেন, জাতীয় পার্টি এরশাদের সঙ্গে ছিলেন, বা আপনার তিনি এমনিতে যদি তার গরুর গাড়ি মার্কা হয় তিনি ধানের শীষে ভোট করছেন, এরকম নানান কিছু আকস্মিক দেখবেন হঠাৎ হঠাৎ করে এগুলো সব, মানে আন্দালিব রহমান পার্থ বলতে পারেন যে এই পার্থকে চেনা যাচ্ছে না। এই যে তিনি সংসদে যে বোমটা ফাটালেন, এই বোমটা ফাটানোর পরে যে পার্থকে সোশ্যাল মিডিয়া আমরা দেখছি, মনে হচ্ছিল অন্য কেউ পার্থ, মানে ভিলেন এক পার্থ। এক হুজুর দেখলাম খুব বক্তৃতা দিচ্ছে, এই যে এই সব বলছে যে পার্থ ইলেকশন করে ধানের শীষ থেকে, তার দলের ইয়ে হলো ঘোড়া গিয়ে গরুর গাড়ি তার বাবা করেছে, লাঙ্গল, এরকম নানান বিষয়, তারপরে তার শ্বশুর বাড়ি পরিবার নানান কথাবার্তা এক হুজুর বয়ানে বলছে। আচ্ছা, হঠাৎ করে পার্থ এত খারাপ হয়ে গেল। সোশ্যাল মিডিয়ায় নানান জনের নানান রকম অভিব্যক্তি, পার্থ এই, পার্থ সেই, পার্থ নাকি বিদ্যুৎ নিয়েছে। আচ্ছা, শেখ হাসিনার কাছে বিদ্যুৎ কেন্দ্র নেয়ার পরে পার্থ কি খুব বড় লোক? আচ্ছা, এমন একটা আলোচনা এসছে যেটা হলো পার্থর পিতা সম্পর্কে, এমন একটা শব্দ ব্যবহার করা হয়, আমি এটা উচ্চারণ করতে চাই না, কিন্তু আমার যতটুকু মনে পড়ে বাংলাদেশে অন্য একজন প্রধানমন্ত্রী, তিনিও প্রয়াত, ফলে আমি তার নামটি মুখে নিতে চাই না, আরো মুখে নিতে চাই না, তিনি আমার পিতার বন্ধু ছিলেন, তো আমাদের বাড়িটারিতে তার যাওয়া আসা ছিল, ফলে ওই প্রধানমন্ত্রীর নামটি মুখে নেওয়া, কিন্তু তার সঙ্গে চিনি শব্দটি জড়িত ছিল। এটা পার্থর বাবা নাজিবুর রহমান মঞ্জুর ক্ষেত্রে ছিল না, কিন্তু দেখবেন সোশ্যাল মিডিয়ায় জামাত ঘরানার যারা আছেন এবং ইউনুস ঘরানা, বিশেষ করে ইউনুস ঘরানা, তারা খুব এরকম একটা কিছু ব্যবহার করার চেষ্টা করছে, মানে দিনকে রাত করা, রাতকে দিন করা। পার্থর পিতা, তিনিও আমার পিতার সমসাময়িক সময়ের রাজনীতিবিদ, আমি জানি সেই সময়কার কিছু কাহিনী জানি, ওগুলো আমি পুরোনো কাহিনী দিতে চাই না। সুতরাং তাদের এই প্রয়াত দুই নেতা সম্পর্কে আমি কিছু বলতে চাই না, কিন্তু আমার কাছে খুব মজা লাগছে যে এক বক্তৃতা সংসদে, এক উপস্থাপনার পর এই যে পার্থর পিণ্ডি চটকানো শুরু হয়েছে, এই পিণ্ডি চটকানোর মাঝে যাটা কি, মাঝে যে আমি খুঁজে পেয়েছি, ইউনুস জামানায় মনে আছে তার স্ত্রীর বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এটা মিন করে যে ইউনুস জামানার সাথে পার্থর খুব একটা দহরম মহরম ছিল না, বা ইউনুসের সাথে অত একটা দহরম, যদিও পার্থর মুখে আমরা ইউনুসের এই অন্ধকার কাল যতটুকু সমালোচনা তিনি শেখ হাসিনার করেছেন আগে, ইউনুসের এই কাল সম্পর্কে তার মুখে অত শক্ত আমি অবস্থান শুনি নেই, জানি না সেটা নিরাপত্তাজনিত কারণে না কি, তবে তিনি হয়তো এতটা ভীতু না, কারণ আমরা তাকে যা চিনি শেখ হাসিনার জামানায় যে চ্যালেঞ্জিং রূপ, বিশেষ করে 2008-এর পার্লামেন্টে, তারপরে তিনি যেভাবে একনিষ্ঠভাবে বিএনপিকে সমর্থন দিয়ে গেছেন, এবং তিনি
ওই যে যদি বলা হয় যে তিনি শেখ পরিবারের সদস্য, শেখ পরিবারের আত্মীয়তার শ্বশুর বাড়ির ক্ষেত্রে, তো সবার আগে আন্দালিব রহমান পার্থর 24-এ ইলেকশনে যোগ দেওয়ার কথা। আন্দালিব রহমান পার্থ তো 24-এ ইলেকশনে যোগ দেয়নি, এটাই তো বাস্তবতা। সব মানুষেরই একটা কালো দিক থাকে, একটা সাদা দিক থাকে। আমার কাছে খুব পরিষ্কার হয়ে গেছে যে ইউনুস জামানার এবং ইউনুসের আশেপাশের লোকজনের সাথে পার্থর খুব একটা খাতির পিতির ছিল না, এবং ইউনুসের লোকজন জামাতের উপরে কিছু টোক্কা এলে পার্থর বক্তব্য, তার তো সংসদে পার্থ কি বলেছে? পার্থ বলেছে যে এই যে সংবিধান, এই সংবিধান কি মনে পড়িয়ে দেয় এটা কি 71-এর পরাজয়ের দলিল, এটা মনে করিয়ে দেয়। এই কথা কাকে বলেছে? জামাতে ইসলামীকে বলেছে, জামাতে ইসলামীকে। আর গায়ে লেগেছে 7 সমুদ্র 13 নদীর ওই পারে ইউনুস জামানার পরে অনেকে বলেন পালিয়ে যাওয়া লোক, এবং ইউনুসের বিশেষ সহকারী ভিন দেশ থেকে এসে দেশে লুটে পুটে খেয়ে আবার ভিন দেশ চলে যাওয়া ওই ক্ষমতার সিজনটা শেষ হওয়ার পর ফয়েজ আহমেদ তৈয়ব। জামাতের গায়ে আঘাত, জামাতের কলিজা পড়লো, জামাতের ছেকা লাগলো, জামাতের দিলে আঘাত লাগলো, অথবা জামাতের অস্তিত্ব ধরে টান দিল পার্থ, অথবা যদি বলেন যে ভাষাটা এমন, পার্থর বক্তব্য জামাতের আতে ঘা দিল, কিন্তু রক্তক্ষরণ হলো 7 সমুদ্র 13 নদীর ওপারে এই ফয়েজ আহমেদ তৈয়বের। দেখেন আমার সামনে একটা খবর আছে, খবরটাতে কি বলা হচ্ছে? ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের লোকজন রাজধানীর মহাখালীর টিএনটি কলোনিতে সরকারি জমি উদ্ধারে বাধা দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে এই অভিযোগ করেন তিনি। ফয়েজ আহমেদ তৈয়ব লিখেছেন, মহাখালী টিএনটি কলোনিতে বিপুল পরিমাণ সরকারি জমি বেদখল অবস্থায় আছে। এখানে অবৈধ স্থাপনা তুলে বস্তি করে ভাড়া বাণিজ্য চলে। এই দখল বাণিজ্য করাইল বস্তি পর্যন্ত বিস্তৃত। উচ্ছেদ করতে গেলে আন্দালিব পার্থর লোকজন বাধা দিয়েছে। ঠিকই শুনছেন, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, উনি এই আসন থেকে তখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন। আচ্ছা, টেলিকমিউনিকেশন কোম্পানি, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সহ একাধিক কর্মকর্তাকে জমি উদ্ধারে সরাসরি নিষেধ করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন ফয়েজ আহমেদ। তিনি লিখেছেন, সাবেক বিটিসিএল এমডি সহ একাধিক কর্মকর্তাকে সরাসরি মানা করা হয়েছে। কর্মকর্তারা এটা নিয়ে আমার কাছে এসেছিলেন। এখানে কলোনি ভাড়া, অবৈধ ঘর তোলা সহ মাদক ও অস্ত্র ব্যবসায়ীদের চক্র রয়েছে। এসব অপরাধে আওয়ামী লীগের নিয়ন্ত্রণাধীন সিবিএ সহ সিন্ডিকেট পরিচালনার সাথে যুক্ত 5 জন কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। আমরা উচ্ছেদ চলমান রেখেছিলাম, তবে কর্মকর্তারা ভয়ে ছিলেন। আমার প্রশ্নটা ভিন্ন জায়গায়। মহাখালী টিএনটি কলোনি এক আন্দালিব রহমান পার্থর পক্ষে নিয়ন্ত্রণের সঙ্গে বহু বহু কুতুব আছে বাংলাদেশে। আমরা সাংবাদিকতা করতে গিয়ে কিছু তো জানি, কিছু তো দেখেছি। আর এই বাংলাদেশে পুলিশ বাহিনীর একটা পুলিশের থানা পাওয়া যায় না বনানীতে, ওই করাল বস্তিতে অবৈধ জায়গা উচ্ছেদ করে সরকারি জায়গায় একটা থানা করা যায় নাই। আন্দালিব রহমান একা, শেখ হাসিনা সরকার চেষ্টা করেছে। ইউনূস সরকার তো দূরের কথা, দুঃখিত, ইউনূস সরকার তো দূরের কথা, শেখ হাসিনা সরকার করিল বস্তিতে চেষ্টা করে নাই তা না, করেছে। কিন্তু ওখানে বহু রাঘব বল, বহু কর্তব্য, এখানকার কাউন্সিলর, হ্যান তেন আরো পলিটিক্যাল লোকজন। সুতরাং এটা এই আন্দালিব রহমান পার্থহীনে একা বাধা দিয়ে ফেলেছে। ফয়েজ আহমেদ তৈয়বের নিয়ে আমার কথা আছে, 2 কথা শুনে যান। আচ্ছা, এখানে সে আরো বলছে যে রাজনৈতিক নেতাদের সমালোচনা করে ফয়েজ আহমেদ বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দকে একেবারে কাছে থেকে দেখেছি। অভাবনীয় সব কানেকশনে জড়িত আমাদের রাজনৈতিক নেতৃত্ব এবং তাদের আশেপাশের লোকেরা। বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। ওনাদের অনেকের স্বার্থ তদবিরও চাওয়া শুধু সাধারণ চাওয়া নয়, বরং দেশের সম্পদ ব্যবস্থাপনার সাক্ষাৎ হস্তক্ষেপ। খুব বলতে ইচ্ছা করে ফয়েজ আহমেদ তৈয়ব সাহেব, আপনি কি করে গেছেন? আপনি কোন লুটপাটটা করে গেছেন? আপনি বাংলাদেশের কোন ঘোড়ার ডিমটা যতদিন দায়িত্বে ছিলেন করে গিয়েছেন এই বাংলাদেশের জন্য? আসেন সেই প্রশ্ন। আন্দালিব রহমান পার্থ যখন সংসদে বক্তৃতা দেন, যখন বলেন যে এই সংবিধান কি মনে করিয়ে দেয় এটা কি 71-এর পরাজয়ের দলিল, সেই কথা আত্মায় ঘা লেগেছে বলে আজকে আন্দালিব রহমান পার্থর ওই যে আরো সোশ্যাল মিডিয়ায় যে চণ্ডীপাঠ, এই পিন্ডি চটকানোর কাজটাতে তৈয়ব আহমেদ, সৈয়দ আহমেদ তৈয়ব, তাই না, ফয়েজ আহমেদ তৈয়ব, তিনি যোগ দিলেন কিনা? আপনি যে কথাটা বললেন, আমাদের জামালের ভাষায় একটা কথা আছে যে আজ বুঝবি না বুঝবি কাইল, পশ্চা দেশ হাতাবি পারবি কাইল, বা কপাল থাপড়াবি আর পারবি কাইল।
এই চুক্তি নিয়ে যখন আমরা কথা বলেছিলাম, আমাদের আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল, নাস্তিক, কাফের, মুরতাদ, হিন্দুর দালাল, বিজেপি কত কথাই বলা হইতো। এমনকি এই বদমাইশ যারা উপদেষ্টা পরিষদে ছিল এনজিওগ্রামে, তারা বলেছিল এই চুক্তি নাকি হয় নাই। মনে থাকার কথা আপনাদের। মাঝে মধ্যে বলতো চুক্তি হয় নাই, কথা বলো, কখনো বলতো যে চুক্তি হয়েছিল পরে সেটা বাতিল করে, এই সমস্ত মিথ্যা তারা বলেছে। কিন্তু আমরা জানি, সেই জন্য আমি তখন বলেছিলাম যে বাংলাদেশে কিন্তু বাস পাখি থাবা মেরেছে, কিছু না কিছু অবশ্যই নিয়ে গেছে অথবা নিয়ে যাবে। সেই ঘটনাটা আপনি যেটা বললেন, আমেরিকা যে চুক্তি করেছে, এই চুক্তি হচ্ছে বাস পাখির থাবা। হয় পুরো হাঁসটাই নিয়ে যাবে, নয় হাঁসের বাচ্চা নিয়ে যাবে, কিছু না হলেও হাঁসের বাচ্চা সে নিবেই আমেরিকা। এই দশা আমাদের হয়ে গেছে। আর যে আলোচনা আপনি যে কথাটা বললেন, হ্যাঁ আমাদের কান্ট্রি ফার্স্ট, আমাদের দেশ সবার আগে, কিন্তু এখন দেখি আল্লাহ না, দেশ তো দূরের কথা, আল্লাহ না, আমেরিকা আগে। এখন কিন্তু মিছিল নাই বাংলাদেশে। আজকে এই চুক্তি যদি শেখ হাসিনা আমেরিকার সাথে করতো, বাংলাদেশের সবার আগে ওই যে মানে হাতে গোনা কয়টা চিঙ্কুবাম আছে না, এদের অত্যাচারে আওয়ামী লীগ পাগল হয়ে যেত। এই চিঙ্কুবাম যে কয়টা আছে হাতে গোনা যায় সারা দেশে, বুঝতে পারছেন? এই এদের অত্যাচারে সরকার অস্থির হয়ে যেত। কিন্তু এই বদমাইশগুলো সারা জীবন মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধীতে কথা বলে, এখন দেখি তারাই মার্কিন সাম্রাজ্যবাদের আসল এজেন্ট। এই মৌলবীরা সারা জীবন স্লোগান দিল, রুশ ভারত মার্কিন ফুরিয়ে গেছে তোদের দিন। এই বাংলাদেশে আমেরিকার বিরুদ্ধে সবচেয়ে বড় মিছিল হয়েছিল আফগানিস্তান যুদ্ধের সময়, আপনার মনে থাকার কথা। কোথায় এখন সেই বিরোধিতা? আমি বলছি না যে বিরোধিতা করতে হবে, কিন্তু আমাদের দেশের যারা আছে, আমরা যে কোনো দেশের সাথে চুক্তি করব যদি আমাদের স্বার্থ, আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা হয়, আমাদের দেশের স্বার্থ এবং সার্বভৌমত্ব ঠিক রেখে আপনি যে কোনো দেশের সাথে চুক্তি করতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমি জানি এই ব্যাপারে এখন যদি ইসরায়েলের নাম নেই অনেকে গোসা করবে, কিন্তু আমি সব দেশের সাথে পকে, এরা পাকিস্তানের সাথে 30 লক্ষ মানুষ মারছে, হত্যা করছে, তার সাথে তারা স্বার্থের জন্য বেস্বার্থের স্বার্থ ছাড়াও চুক্তি করতে রাজি, কিন্তু স্বার্থের জন্য, লাভের জন্য কিন্তু ইসরায়েলের সাথে চুক্তি করতে রাজি। ইসরায়েল অথচ বাংলাদেশের কোনো ক্ষতি কোনোদিন করেনি। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। ইসরায়েলের সাথে আমাদের বিরোধিতা কেন আমাকে বুঝাই বলেন। এই যে বাংলাদেশের মানুষ ইসরায়েলের বিরোধিতা করে কোন দৃষ্টান্ত থেকে? যদি বলেন ধর্ম, তাহলে 30 লক্ষ মানুষ যেদিন হত্যা করেছিল তখন 71 সালে যুদ্ধ, মুসলমানিত্ব তখন কোথায় ছিল? অথবা যখন আফগান পাকিস্তান যুদ্ধ হয় তখন ধর্ম কোথায় থাকে? যখন ইরাক ইরান যুদ্ধ হয়েছিল 7-8 বছর দীর্ঘ, সম্ভবত 1 দশক হয়েছিল, 8 বা 10 বছর, সেই যুদ্ধের সময় তখন ধর্ম কোথায় ছিল? এটা বলতে গেলে তখন আবার আমাদেরকে আলাদাভাবে ট্যাগ দিবে। তো এখন এরা আর আমেরিকার বিরোধিতা করে না, এখন আর কোনো কথা নাই। আর কার কথা বলবেন? প্রতিবাদ কে করবে? দেশ প্রথম কেমনে বলবেন? এই যে ইনুস সরকার ছিল, এরা তো শুধু গোলাম ছিল না, তো এরা ছিল গোলাম ইবনে গোলাম। তো গোলামেরাই তো চুক্তি বাতিল করতে পারবে না, মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, তো গোলাম ইবনে গোলামেরা কেমনে মাথা উঁচু করবে? আর বিএনপি এসেছে, তাদের ক্ষমতার দরকার, যে কোনো মূল্যে তাদের ক্ষমতার দরকার, তারা সাইন করেছে। জামাতের যে কোনো মূল্যে প্রধান বিরোধী দল হতে হবে, তারা স্বাক্ষর করে দিয়েছে। একজন সরকারি দল সরকার প্রধান হওয়ার জন্য, আরেকজন বিরোধী দল প্রধান হওয়ার জন্য। কারণ চুক্তিতে কি আছে আমরা জানি না। আর আওয়ামী লীগকে তো দূরে রেখে তাদের কাজ করতে হবে, কারণ এই দেশের মানুষ, এই দেশের মানুষ তো, এই দেশের মানুষ কাকে চায়? এখন মানুষের যত রাগ ছিল, আওয়ামী লীগ যে ভালো করেছে সব আমি তা বলছি না, কিন্তু মানুষ এখন আওয়ামী লীগের দেওয়া থাবা খামসা এগুলো ভুলে গেছে মানুষ। ওই কয়টা সিংহবাম আর কয়টা মৌলবী ছাড়া আর কেউ মনে রাখে নাই। যারা কি বলছেন ভাই, কি এনডিএ তে ভারতের নাম আছে, বলবেন ভাই। আমরা এও শুনতেছি, আমরা এও শুনতেছি যে যে এমনও চুক্তি আছে যে ভারতকেও সুবিধা দিতে হবে। আমরা শুনেছি, আমরা তো এগ্রিমেন্ট পড়ি না, অনুমান করতেছি মাত্র। সম্ভবত সেই চুক্তির আলোকেই হয়তো ওই যে কখনো 5,000 টন মেট্রিক টন ডিজেল, কখনো 7,500 মেট্রিক টন ডিজেল দেয় বা দিচ্ছে হয়তো বা। শেখ হাসিনার পাইপলাইন ভালো, শেখ হাসিনার করা চুক্তি ভালো, শেখ হাসিনা ভালো না, মানে আদা খামো না, আদার ঝোল খামো আদা খামো না, বা আদা খামো আদার ঝোল খামো না, এরকম আর কি। শেখ হাসিনার এই পাইপ নিয়ে কত কথা তখন, মানে এদের ন্যূনতম হায়া লজ্জা ঘৃণা নাই। এটা নিয়ে কত মিথ্যা কথা তারা বলেছে, এই কথা নিয়ে কেউ কোনো কথা বলে নাই। ভাই শিশু মৃত্যুর টিকার কথা যেটা আপনি লিখেছেন, এই মুহূর্তে বাংলাদেশের মানুষ তেল নিয়ে এত অস্থির যে, মানে সরকারি দলের তেল আর এই জ্বালানি তেল,
এই দুই তেলে এত তেলাতেলি, এই দেশে এত অস্থির যে এখন মৃত্যুর কথাও ভুলে যেতে হচ্ছে। আর আমাদের সেই মহাজন সাহেব আদম ব্যাপারী, তিনি বাংলাদেশের শিশু মৃত্যু নিয়ে তার চিন্তা নেই, জাপানের শিশুদের নিয়ে তিনি মোটামুটি ফটো সেশন দিতেছেন, আমরা দেখলাম। উনি যান ফটো সেশন, পৃথিবীর সব জায়গায় দেখ, প্রয়োজনে বেঁচতে যায়ও দেখ, দুযোগে যায়ও দেখ, সমস্যা নাই, তার ব্যক্তিগত ব্যাপার। একটা দেশের সাবেক একজন প্রধান নির্বাহী ইন্টারিম গভর্নমেন্টের, এই দেশের যে মানুষ মারা গেল, শিশু মারা গেল, এই ব্যাপারে তার কোনো বিবৃতি নেই। আপনি কি ভাবতে পারেন? শুধু তাই না, এই শিশু যে, প্রিয় দর্শক এটা তুলে ধরেছেন, সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, এই শিশুদের মৃত্যু নিয়ে সংসদে একটা বার আলোচনা করা হলো না। কেউ এটা নিয়ে কথা বলে চলে না, পাশ কেটে যায়। যেমন এরা যে কোনো চুক্তি যখন করে, সব চুক্তি নিয়ে কথা বলে, শেখ হাসিনা খুব খারাপ করেছে, এই চুক্তি করেছে, সেই চুক্তি করেছে, কিন্তু একটা চুক্তি কিন্তু আমরা কোনো সরকারকে কোনোদিন বাতিল করতে দেখি নাই। আমরা 91 সালেও বাতিল করতে দেখি নাই, 2001-এও বাতিল করতে দেখি নাই, এখনো আমরা বাতিল করতে দেখতেছি না। তার মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয় যে ভারতের কাছে দেশ বেঁচে দিয়েছে, বোঝা গেল যে এগুলো দেশ বেঁচে দেয় না, উল্টা এখন আমরা আরো জানি যে এই দুর্যোগ ব্যবস্থাপনার সময়, দুর্যোগকালীন আমাদের তেল আরো ভারত থেকে আনার জন্য পাইপলাইন করেছে এবং এই টাকাটাও ভারত দিয়েছে। 73-তে জেনোসাইড হয়েছিল, 71-এ জেনোসাইড, আর 24-এ তো ইটস এ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, দুটো একেবারে আলাদা। 71-এ জেনোসাইড হয়েছিল একটা এথনিক গ্রুপ, সেই বাঙালি এবং হিন্দুদের মারার একটা সিস্টেমেটিক ছিল। আর 24-এ তো জাস্ট একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, কোনোটা 24-এটা কোনোভাবেই জেনোসাইডে পড়ে না, শুধু এই আইনটা এখানে অপ্রযোজ্য। এনিওয়ে, ভেরি স্যাড যে তারা এই ভুলভাল করে, তারা তো অন্যায় কাজ, অবৈধ কাজ সবসময় করেছে এই সরকার, এবং ভেরি আনফর্চুনেট যে তারা মরাল এন্ড এথিক্যাল কোন রকম স্ট্যান্ডার্ড রাখেনি। আচ্ছা, এখানে আমি বলি, ইউএন এর যে রিপোর্টটা দিয়েছে, বলেছে যে তোমরা যেগুলো অব্লিগেশন রাজি হয়েছে আপহোল্ড করার জন্য, তোমরা কমিটেড, সই করেছো, সেইগুলোই তোমরা ভায়োলেট করেছো, সেই জন্য তোমরা এক্সপ্লেনেশন দাও। হ্যাঁ, সো ইটস নট, আমরা অলরেডি এগুলো করবো বলে বলেছি, তারপরে আমরা এগুলো সব ভায়োলেট করতেছি। সো আমাদের একটা অসুবিধার মধ্যে ফেলেছে বাংলাদেশকে। গভর্নমেন্ট ইগনোর করতে চাইবে কিংবা চুপ করে থাকার, দেখেন না এই রিপোর্টটাও দেশে অত বেটার হয় নাই, লুকিয়ে রেখেছে, কিন্তু কতদূর লিখে, এখন আমাদের দায়িত্ব হবে যে এই রিপোর্টের প্রেক্ষিতে জোরালো অবস্থান নেওয়া, আন্দোলন গড়ে তোলা। আপনার এই যেটা আইনি প্রক্রিয়া, যেটা তাদের অবস্থান আরো শক্ত হলো। তবে বাংলাদেশ সরকার তো ইতিমধ্যে, আমাদের অ্যাটর্নি জেনারেল বলছেন ওই চিঠি পান নাই, তারা আসলে পেলেও বলবেন না পাইছেন। সো দ্যাটস এ লং প্রসেস, বাট একটা মানে কিছু তো করার নাই, এটা লিগ্যাল প্রসেসে। আমি মনে করি এই ক্ষেত্রে, আমি যেটা মনে করি, আওয়ামী লীগের করণীয় যেটা, এটা আমার ব্যক্তিগত অভিযোগ, আমার কোনো আওয়ামী লীগের নেতার সাথে আলাপ হয়নি, সেটা হচ্ছে নিষেধাজ্ঞা উইথড্র করা আর মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা বিনা শর্তে, এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা। এইগুলোর জন্য আন্দোলন কিভাবে করবেন? প্রথমত এই তারিক সরকারকে অ্যাপিল করতে হবে, তোমরা নিষেধাজ্ঞা উইথড্র করো, তারা করবে না, না করলেও ক্ষতি নাই, তখন জনগণ বুঝবে যে তারা অন্যায় কাজ, সরকার অন্যায় করেছে। 2 নম্বর হলো, আমরা রিট পিটিশন করবো, লিগ্যাল প্রসেসে বিভিন্ন ভাবে চেষ্টা করব। ওইখানেও যদি আমরা ডিনাই হই, নট ব্যাড, জনগণ আমাদের সাথে বুঝবে যে সরকার অন্যায় করতেছে। আর আওয়ামী লীগের শক্তি হলো জনগণ, জনগণের সমর্থনটা পাবেন। তারপরে যেটা আমরা ইলেকশন কমিশন বলবো, আমরা এই আমাদের বিভিন্ন বন্ধু রাষ্ট্র কিংবা বড় বড় ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান, তাদের কাছে যাব, ওরা একটা লিপ সার্ভিস দিবে। আর হচ্ছে গিয়ে সবচেয়ে বড় যেটা, দেশের মধ্যে দাবি তুলতে হবে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বুদ্ধিজীবী সমাজ, সুশীল সমাজ, বিভিন্ন অ্যাসোসিয়েশন, দাবি তুলতে হবে যে নিষেধাজ্ঞা কিসের ডেমোক্রেসির জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এইসব বলতে হবে। আর আন্দোলন করতে হবে, আন্দোলনের কোনো বিকল্প নাই। এইগুলো করলে পরে সরকার বাধ্য হয়ে এই নিষেধাজ্ঞা উইথড্র করতে বাধ্য হবে। কে করবে আপা? মানে কে করবে? সেই আইনজীবীটা কে? সেই অধ্যাপকটা কে? সেই সুশীল সমাজের লোকজন কে? মানে আপনি আপনি কিছু করতে গেলে, যে আমি কথা বলছি, আমি তো ঝুঁকি নিয়ে কথা বলছি, আমার উপর যদি মব হয়, কে আমাকে রক্ষা করবে? এক হচ্ছে যে মবের ভয়, হ্যাঁ, আর 2 হচ্ছে যে মব যদি আপনাকে কিছু নাও করে, আপনাকে একটা মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে গেল, আপনি দিনের পর দিন থাকলেন, তা আপনাকে কে করবে?
আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যে সরকার যখন ক্ষমতায় থাকে তাদের উচিত প্রতিষ্ঠানগুলোকে কোনো মানে হাত না দেওয়া, যে ম্যাক্রো ইকোনমিক ডিসিপ্লিন তার মতো করে চলবে, বিশ্ববিদ্যালয়গুলো তার মতো করে চলবে, আদালতগুলো তার মতো করে চলবে। কিন্তু আমি ভেরি সরি টু সে 2001 সাল থেকে যদি আমি ধরি, আমি বলবো যে আমাদের প্রতিষ্ঠানগুলোকে আস্তে আস্তে দুর্বল করা হয়েছে। আজকে যদি আমাদের উচ্চ আদালতটাই শক্তিশালী থাকতো, ওখানেই কিন্তু আপনি অনেক রিলিফ পেয়ে যেতেন। কিন্তু আমাদের এখানে আপনার গণতন্ত্রের জন্য যে প্রতিষ্ঠানগুলো দরকার, একটা ভালো ইলেকশন কমিশন, একটা ভালো উচ্চ আদালত, তারপরে হিউম্যান রাইটস কমিশন, তারপরে আপনার অনেকগুলো পূর্ব শর্ত, তা আমাদের এখানে সেগুলো নেই। তো স্বাধীন কিনা সেইটা তো আপনার নির্ণয় করার কিছু মানদণ্ড আছে, তাই না? এখন যদি আপনার প্রত্যেকটা বিচার বিভাগ তারা যদি মানে সরকারের মুখের দিকে তাকিয়ে রায় দেয়, হ্যাঁ, এবং তারা যদি সরকারের, কারণ আপনার একটা দেশে কিন্তু আপনি দেখবেন যে মানে সরকারের নানা কর্মকাণ্ডে অনেকেই কিন্তু বিক্ষুব্ধ থাকে। আর 1.5 মাস খুব বেশি সময় না, এবং এটা বাংলাদেশ একটা ক্রস রোডে। হ্যাঁ, কারণ আপনি আইন আদালত অন্যান্য যে সমস্ত কিছু বললেন তার চেয়ে আমি অনেক বড় করে দেখি যে আমার বাংলাদেশটা মুক্তিযুদ্ধ সংবিধান, মানে মুক্তিযুদ্ধের কথা কেউ বলবে, মানে সেই অবস্থাটাই এখানে আপনার মানে এমন একটা অবস্থায় ছিল যে আপনি মুক্তিযুদ্ধ সংবিধান এবং এইখানে যে কনস্টিটিউশনাল ওয়ার্ডার, আমি বিএনপির সমালোচনা করা সত্ত্বেও তারা কিন্তু মুক্তিযুদ্ধ সংবিধান কনস্টিটিউশনাল ওয়ার্ডার সেটা কিন্তু তারা রক্ষা করেই চলছে। আপনি এখানে যদি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যদি এখানে আসতো, তাহলে তো আজকে আপনি এই সংবিধান দেখতেন না। মানে সংবিধান বলছি যে আপনার তো রেফারেন্ডামের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ হতো, এবং সংবিধান সংস্কার পরিষদ হলে তারা এটা কৌশলে বাংলাদেশ 1972 সালের যে সংবিধান সেটাকে তারা বাতিল করতো। সুতরাং আমি কিন্তু আমাদের সমস্যা কিন্তু একটা জায়গায় নেই। এবং আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে আপনি দেখেন যে আমার বাংলাদেশের যে পোটেনশিয়াল, বঙ্গবন্ধু কন্যা যেটা মানে তার ক্ষমতার সময় আমরা যেটা দেখেছি যে বাংলাদেশের মতো একটা দেশ কত সম্ভাবনাময় হতে পারে। কিন্তু আপনি দেখেন যে এইখানে আপনার জিও পলিটিক্সের যে ইন্টারেস্ট, যে এখানে ইন্ডিয়ার স্টেক আছে, এখানে ইউএস এর তাদের স্টেক আছে, তারপরে চায়নার স্টেক আছে, এবং নানা কারণ এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এবং বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তির কিন্তু একতাবদ্ধ হতে হবে। আপনি দেখেন ইন্ডিয়াকে তাকিয়ে তারা কিন্তু বাংলাদেশের কোন ইস্যুতে সিদ্ধান্ত যখন নিচ্ছেন, সব দলকে ডেকে সিদ্ধান্ত নিচ্ছেন। এইটা কিন্তু আপনাকে ফান্ডামেন্টাল জায়গাগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনার ইউনূসের যত অপকর্ম, সেই অপকর্মের মজাটা লুটতেছে, এবং তারা সহজে এই নিষেধাজ্ঞা উইথড্র করবে না, মিথ্যা মামলা প্রত্যাহার করবে না। ওই ইউনূস যেমন সব টেররিস্টকে বের করে দিল মিথ্যা মামলা বলে, আর এ করেছে কি তার ঘরনার সব লোকে 23,000 না কত হাজার করেছে। তারা এই মজাটা লুটবে, কিন্তু কতদিন এই মজাটা লুটবে? কারণ তারা যদি স্থায়িত্ব চায়, দেশের জনগণকে সাথে নিয়ে কাজ করতে হবে। জনগণকে কাজ করতে হলে কিছুটা ন্যায় বিচার করতে হবে, কিছুটা নৈতিকতা রাখতে হবে। তা যদি না থাকে, তাহলে সরকারের স্থায়িত্ব কমে যাবে। আমি মনে করি যে আপনার তারিক জিয়া সরকার চাইবেন যে তারা তাদের 5 বছর টেনিয়ারটা করতে চান। করতে হলে ইতিমধ্যে ইউনূস সরকার তাদের যে চ্যালেঞ্জের মধ্যে ফেলে গেছে একাধিক, শুধু ট্রেড এগ্রিমেন্টটা, শুধু আপনার এই অপকর্ম না, ইউনূস সরকারের এই 18 মাস তো বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম অপকর্মের শাসন, মব সরকারের শাসন। এইগুলো তারা কিছু কি করতে হবে, চেঞ্জ করতে হবে, নতুবা তাদের আপনার স্থায়িত্বটা কমে যাবে, জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে। বাঙালি জাতি কখনো কাউকে একেবারে ক্লিন সাইড দেয় না। সুতরাং আমার বিশ্বাস যে জনগণই আপনার আন্দোলন করবে, এবং এই তারিক সরকার নিজের তাগিদে তাদের কিছুটা পরিবর্তন করা দরকার, সেটা আমরা আশা করি। আর যদি না করে থাকেন, তাহলে তার স্থায়িত্ব কিন্তু বেশি দিন থাকবে না। হ্যাঁ, তারাও ওই আস্থা বলে তাদের বের করে দেবে। হ্যাঁ, কারণ দেশটা খুব ভালনারেবল দেশ, বুঝছেন। এবং ডক্টর মোমেন, অনেকেই বলেন যে জামায়াত এবং বিএনপি যে একটু তারা বিরোধিতা দেখায়, এটি নাকি পুরোটাই একটা খেলা।
হয়তো বা এটি দে মে বি রাইট, কারণ এইটা একটা খেলা, তাদের সবারই একটি আপনার চক্ষুশূল হচ্ছে গিয়ে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের সপক্ষের লোক। তারা ওদের চায় না, কারণ কোনোভাবেই ওরা আসলে, কারণ এদের আওয়ামী লীগের এখনো জনসমর্থন তো অনেক বেশি। দেখেন আওয়ামী লীগের জনসমর্থন 36 থেকে 48-এর মধ্যেই ছিল, এখন শুনি যে জনসমর্থন 60-এর উপরে চলে গেছে। সুতরাং ওদের ভয় পায়। সুতরাং এই জামাত এবং বিএনপি তারা দুজনেই চাইবে যে কোনোভাবে, আর এবং এনসিপি কোনোভাবে যাতে আওয়ামী লীগ কোনো স্কোপ না পায়, কারণ একবার কামের স্কোপ পেলে যেহেতু জনগণ তাদের সাথে আছে এবং তারা ন্যায়ের পক্ষে, সুতরাং সুতরাং তাদের সমর্থন অনেক অনেক বেড়ে যাবে। সেই জন্য তারা যেভাবে পারে এইটারে আটকানোর চেষ্টা করবে। কিন্তু আমার প্রশ্ন হলো, কতদিন আটকাবেন? দেশবাসীকে এই যে একটার পর একটা অঘটন হচ্ছে দেশে, এইগুলো কতদিন সামলাবেন? এই যে ইদানিং মানুষ লাইন 4 ঘন্টা 5 ঘন্টা লাইন ধরে সামান্য তেলের জন্য থাকে, এইগুলো যখন ম্যানেজ করতে পারবে না, কিংবা এই যে হামের কারণে অনেকগুলো বাচ্চাগুলো মরে গেল, এইসব যখন তিনাদের অপকর্ম বড় হয়ে আসবে, তখন জনগণের ঠেলা দিয়ে বের করে দিবে। তো তখন সবাইকে আমি বিশেষ করে মনে করি তারিক জিয়ার জন্য বেটার পথ হলো এই যে চ্যালেঞ্জগুলো ওনার সামনে আছে, সেইগুলো মোকাবিলা করার জন্য জাতীয় ঐক্যমত দরকার। আর ঐক্যমত করতে হলে আওয়ামী লীগদের সঙ্গে নিয়ে করতে হবে। আর জামাত, যদিও তারা একটা খেলার মধ্যে আছেন জামাত আর বিএনপি, কিন্তু ইন দ্য লং রান জামাত কিন্তু বিএনপিকেও আপনার সুযোগ দিবে না, তাকেও ঠেলা দিয়ে ফেলে দেবে। সুতরাং তিনারা যদি থাকতে চান, তাহলে আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব করতে হবে।